ঢোলকপুর গ্রামে আবারও মৃত্যুর বন্যা বয়ে যাচ্ছে। তুংতুং এই গ্রামের রক্ষক ছিল, কিন্তু সে আজকে নিজেকে বাঁচাতেই ব্যর্থ, কারণ একটি রাক্ষসী নাগ তাকে বন্দী করে রেখেছে। চারদিকে একটি নাগ আগুনের বন্যা বয়ে দিচ্ছিল। মানুষরা তার নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছিল। অন্যদিকে গ্রামের মানুষদের কথা শুনে মহারাজ রাষ্ট্র তার সেনাপতি নিয়ে রওনা হয়। মহারাজ রাষ্ট্রের সাথে যে সেনাপতি ছিল তারাও সেই নাগটাকে আঘাত করতে থাকে, কিন্তু তাতে নাগের কোনো ক্ষতি হচ্ছিল না। সেনাপতিরা অনেক চেষ্টা করে সেই নাগটাকে মারার জন্য, কিন্তু তারা কোনোভাবেই সফল হচ্ছিল না। হঠাৎ করে নাগটি সবাইকে একসাথে একটি বাড়ি মারে। সঙ্গে সঙ্গে রাষ্ট্রের সকল সেনাপতি ওইখান থেকে উড়ে যায়। মহারাজ রাষ্ট্র বুঝতে পারছে এটা কোনো সাধারণ নাগ না। রাষ্ট্র নাগটির কাছে গিয়ে বলে, কে তুমি আর তোমার পরিচয় কি আমাকে তাড়াতাড়ি বলো। আমাদের ঢোলকপুর একটি শান্তিপূর্ণ গ্রাম, তুমি এখানে কেন এরকমের আঘাত করতেছো? তখন নাগটি একটি রাক্ষসের রূপ ধারণ করে। কি বলে তুমি এইটি শান্তিপূর্ণ গ্রাম? তাহলে তো তুমি জানোই না, আজ থেকে 125 বছর আগের কথা। এই গ্রামে একটি ছেলে ছিল যার নাম ছিল রিফা। তার নামে গ্রামের লোকেরা মিলে একটি চুরির বদনাম দেয়, আর তাকে এই শুকনো গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলে। তখনই এই গ্রামে সাব্বির নামে একটি সাধু বাবা আসে। সাধু বাবা যখন রিফাতের লাশটি দেখতে পায় তখন সে একটি কলসি নিয়ে আসে, আর রিফাতের গায়ে থেকে যে ব্লাড বেরোচ্ছিল সেটা একটি কলসির ভিতরে জমা করে। তারপরে রাত্রবেলা একটা কবর খনন করে, আর সেইখান থেকে একটি কঙ্কাল বের করে নিয়ে আসে, এবং সেই কঙ্কালের উপরে একটি সাপ দিয়ে তার উপরে রিফাতের রক্তটা ঢালা শুরু করে। আর সে কালো জাদুর মন্ত্র পড়তেছিল। এইভাবে করে রিফাতের রক্ত আর সেই কালো জাদুর কারণে একটি রাক্ষস তৈরি হয়। আর সেই রাক্ষসটা অন্য কেউই না, আমি। আমার জন্ম হওয়ার পর থেকে আমার পেটে অনেকটাই ক্ষুধা ছিল, তাই আমি ক্ষুধার চোটে সেই সাধু বাবাকে গিলে খেয়ে ফেলি। তারপরে আমি বিশাল সমুদ্রের নিচে ডুব দেই, কিন্তু 125 বছর পর আমার খিদে আবারও ফিরে আসে। খিদের চোটে আমি যখন আবার এই ঢোলকপুর গ্রামে ফিরে আসি তখন দেখি এখানে তুংতুং রক্ষক হিসেবে দাঁড়িয়ে আছে। তখন আমি বুঝতে পারি এই তুংতুং যতদিন এই গ্রামে আছে ততদিন আমার খিদা মিটবে না। আমার ভিতরে এখনো এই তুংতুং এর রক্ত বইছে। তারপরে আমি তুংতুং এর দুর্বলতা বুঝে ফেলি, আর আমার একটা নাগিন সৈন্য দিয়ে তুংতুংকে বন্দি করে রাখি। রাইস্টের কোনো কথা চিন্তা না করে তার হাতে একটি ছুরি নিয়ে আসে। এটা দেখে বুঝতে পারে, সঙ্গে সঙ্গে সে একটি নাগের রূপ আবারও ধারণ করে, আর রাইস্টের উপরে অনেক শক্তি দিয়ে সে আঘাত করে। রাইস্টের আকাশে উঠতে উঠতে গিয়ে মাটিতে পড়ে। রাইস্টের অনেকটা জোরে পড়ার কারণে সে অজ্ঞান হয়ে থাকে। অন্যদিকে তুংতুংও সেই কালো জাদুর নাগের থেকে রক্ষা পাচ্ছিল না। তুংতুংও অনেকটা কষ্টে ছিল। তুংতুং অনেকটা কান্নাকাটি করতেছিল, কারণ তার সামনে তার গ্রামের মানুষও কষ্টে ভুগতেছে। অন্যদিকে মহারাজা রাষ্ট্রের সেও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তুংতুং এর চোখ থেকে অটোমেটিক পানি বেরোতেই থাকে। তখন তুংতুং তার বোনকে স্মরণ করে। অন্যদিকে বারমুডা ম্যাপে বসে তুংতুং এর বোন নুসরাত তুংতুং এর কষ্ট অনুভব করতেছিল। নুসরাত কি পারবে ঢোলকপুর গ্রামে এসে তুংতুংকে বাঁচাতে আর এই গ্রামের মানুষদেরকে এই রাক্ষসের হাত থেকে রক্ষা করতে? বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটির পার্ট 2 দেখতে চাও তাহলে নিচের এই ভিডিওতে 300 লাইক আর 100 কমেন্ট কমপ্লিট করে দাও। তোমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করবে তত তাড়াতাড়ি আমি তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো।